ইন্দিরা ও বিমল সদ্য বিয়ে করেছে। বিয়ের আগে ইন্দিরার সাথে সব কথাবার্তা পাকাপাকি হয়ে গেলেও বিয়ের পরে বিমল একটা বিষয় নিয়ে খুব লক্ষ্য করছে, আর তা হলো ইন্দিরা প্রয়োজনের তুলনায় একটু বেশি ঘুমায়। ঘুমের জন্য সে সঠিক সময়ে নাস্তা বানানো, দুপুরের খাবার রান্না করা, এমনকি রাতের খাবার রান্না করাতেও গাফিলতি করে। প্রথম সপ্তাহ বিষয়টা বিমল উড়িয়ে দিলেও তার কাছে বিষয়টি বেশ বিরক্তিকর বলে মনে হচ্ছে। ইন্দিরা, হ্যাঁ ইন্দিরা, কটা বাজে দেখেছো? আর একটু ঘুমাতে দাও, আর 5 মিনিট পরেই উঠে যাব। তোমাকে সকাল থেকে আমি এই নিয়ে 3বার ডেকে ফেলেছি, 3বারই তুমি 5 মিনিট বলে আধ ঘন্টা করে ঘুমিয়েছো। এখন সকাল 10টা বাজে। নাস্তা তৈরি করবে কখন? খাবে কখন? আমাকেও যে কাজে বেরোতে হবে, না খেয়েই চলে যাবো নাকি? আহা, তুমি তো এতদিন বাইরে গিয়েই নাস্তা করেছো, সেটাই করো। আমার নাস্তা করার দরকার হলে আমি করব, না হলে একেবারে দুপুরে খাবার খাবো। দুপুরের খাবার খেতে হলে তো রান্নাটা করতে হবে নাকি? আর দুপুর হতে সময় কতটুকু বাকি আছে? অলরেডি তো 10টা বেজেই গিয়েছে। দুপুর হবে 2টোয়, 2টোর মধ্যে রান্না করতে পারবে? ধুর, আর ভাল লাগে না। এত কথা বললে কি আর ঘুমানো চাই? আজ বাইরে থেকে নাস্তা করো না, আগামীকালকে থেকে তোমার নাস্তা মুখের সামনে দিয়ে দিব। দেখো ইন্দিরা, আমি তোমার ভালোর জন্য এই কথাগুলো বলছি। সব কিছুরই একটা সীমাবদ্ধতা থাকা উচিত। অতি কম ঘুম যেমন ভালো না, অতিরিক্ত ঘুমও তেমন ভালো নয়। এতে সংসারে অশান্তি হয়, পাশাপাশি শরীর অসুস্থ হয়ে যায়। হয়েছে, বিয়ের আগে থেকে আমি এত বেশি ঘুমাই, ওটা তোমাকে আর বলতে হবে না। এবার তুমি যাও, দেরি হচ্ছে বলে তো এতক্ষণ আমার মাথা খাচ্ছিলে। বিমল আর কিছু না বলে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ধুর, শুধু শুধু আমার ঘুমটা নষ্ট করে দিল। এখন উঠে হালকা পাতলা যা পারি খেয়ে দুপুরের রান্নাটা সেরে ফেলি। দুপুরে না হয় খেয়ে লম্বা একটা ঘুম দিব। ইন্দিরা উঠে বাড়ির টুকটাক সব কাজগুলো দুপুরের মধ্যে সেরে রান্নাটাও সেরে ফেলল। এরপর দুপুরে একা একাই খেয়ে শুয়ে পড়ল ঘুমানোর জন্য। প্রায় বিকেলবেলা হঠাৎ ইন্দিরার সাথে দেখা করতে এলো তার পাশের বাড়ির প্রতিবেশী ঈশানী। ইন্দিরা বৌদি, বাড়ি আসো। বাপরে বাপ, আবার কে এলো? বলি, কেউ কি আমাকে একটু শান্তি দেবে না? বিয়ে করে কি পাপ করলাম? রক্ষা করো বিধাতা, রক্ষা করো। আমার ঘুম যে চুলোয় উঠে গেল। ও বৌদি, একটু বাইরে এসো। মা গো মা, কি মেয়ে ছেলে বাড়ি বয়ে এসে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। বলি, ভদ্রতাও কিচ্ছুটি জানে না। আসছি গো, আসছি। কি গো ঈশানী, তুমি এখন এখানে? হ্যাঁ বৌদি, একা একা খুব বিরক্ত লাগছিল, তাই ভাবলাম তোমার সাথে দুদণ্ড কথা বলে আসি। কেমন আছো গো? তোমাকে তো দেখাই যায় না। বিয়ে করেছো, নতুন বউ, কোথায় সবার সাথে মিলেমিশে গল্প সল্প করবে? তা না, সব সময় তুমি ঘরের ভেতর বন্দি থাকো।
দাদা বুঝি রাগ করেন আমাদের সাথে কথা বললে? না, তেমন কিছু না। রাতে আমার ঘুম হয়নি, তাই ঘুমাচ্ছিলাম। কি গো, রাতের বেলা না ঘুমিয়ে সারাদিন ঘুমালে যে শরীর খারাপ করবে। না গো, আমার শরীর খারাপ করে না। বিয়ের আগে থেকে আমি এভাবে ঘুমাই। তোমার কোনো অসুবিধা আছে? না না বৌদি, হ্যাঁ আমি তোমার ভালোর জন্যই বলছিলাম, তুমি কিছু মনে করো না। আর তাছাড়া এখন তো বিকেল হয়েই গেছে, এখন উঠে হালকা জল নাস্তা খাও, রাতের খাবার তৈরির আয়োজন করো, না হলে দাদা এসে রাতে কি খাবে? সে চিন্তা তোমায় করতে হবে না বাছা, সে রাতে যা খেতে পারে খাবে। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। ঈশানী প্রায় মন খারাপ করেই চলে গেল। রাতের বেলা বিমল বাড়ি ফেরার পর ইন্দিরাকে ডেকে বলল, ইন্দিরা, তুমি ঈশানীকে কি বলেছ? কি আবার বলবো, বিকেলে এসেছিল আমার কাঁচা ঘুমটা ভেঙে দেওয়ার জন্য, দু কথা শুনিয়ে দিয়েছি। ও কথাও আবার তোমার কানে চলে গেছে? তা আসবে না, এই পাড়ায় আমরা থাকি নাকি? অফিস থেকে বাড়ি ফেরার সময় ঈশানের দাদা প্রতুল আমার ডেকে বললেন তার বোন এ বাড়ি থেকে ফেরার সময় থেকেই মন মরা হয়ে বসে আছে, কিছুক্ষণ নাকি কান্নাও করেছে। তখন তো বাড়িতে তুমি ছাড়া আর কেউই ছিল না, তার মানে তোমার কোনো কথাতেই মেয়েটা কষ্ট পেয়েছে। তুমি ওকে কি বলেছো বলো তো? এত উত্তেজিত হচ্ছ কেন? কাঁচা ঘুম ভেঙে দিলে কেমন বিরক্ত লাগে তা শুধু আমিই জানি। আর বাড়ি বয়ে এসে আমাকে এত জ্ঞান দেওয়ার সে কে? আর আমার এত গল্প সল্প ভালো লাগে না বাপু, নিজের মতো আছি এই বেশ। দেখো ইন্দিরা, তোমার এই অতিরিক্ত ঘুমের জন্যই কিন্তু তোমার মেজাজ সবসময় বিগড়ে থাকে। তোমার মনে হয় তোমার ঘুম ঠিকঠাক হচ্ছে না। অতিরিক্ত ঘুম মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়। বক বক করো না তো, রাতের খাবার সব তৈরি করে রেখেছি, আমি খেয়ে নিয়েছি। এখন শুয়ে পড়ো, তুমি খেয়ে যা ইচ্ছে করো। মেয়েটাকে একটা শিক্ষা দিতে হয়, না হলে সে বুঝবে না সে নিজের কত বড় ক্ষতি করছে। পরদিন সকালে ইন্দিরা ঘুম থেকে ওঠার আগেই বিমল চলে গেল। প্রায় দুপুর 12টা নাগাদ ইন্দিরা ঘুম থেকে উঠল। আহ, আজ একটু শান্তি নিয়ে ঘুমিয়েছি। বাবা, দুপুর 12টা বেজে গেছে। উনি মনে হয় চলে গেছে। যাক, ভালোই হয়েছে, যাওয়ার আগে এত হট্টগোল করেনি। এবার আমি আরামে আমার সব কাজ করব। ইন্দিরা নিচে নিচে সব কাজ শেষ করে দুপুরে খেয়ে আবারও ঘুমিয়ে পড়ল। রাতের বেলায় ইন্দিরার ঘুম ভাঙলে সে দেখল পুরো বাড়ি ফাঁকা। আশ্চর্য,
রাত তো অনেক হয়েছে, মানুষটা এখনো এলো না কেন? আসুন স্যার, আসুন। হ্যাঁ, আমার স্ত্রী ঠিক এই জায়গাতে ঘুমিয়েছিল। আমি সকালে ঘুম থেকে ওঠার পর ওকে আর খুঁজেই পাচ্ছি না। অদ্ভুত ব্যাপার, রাতারাতি একটা মানুষ কি করে উধাও হয়ে গেল। হ্যাঁ, আমারই ভুল হয়েছে হয়তো। ওকে এতদিন বেশি ঘুমানোর জন্য অনেক কথা শুনিয়েছিলাম, তবে আমি তোর ভালোর জন্যই সেগুলো বলেছিলাম। অফিসার, কে জানে মেয়েটা অভিমান করে চলে যাবে। না না বিমল বাবু, আপনার স্ত্রী তো কোথাও উধাও হননি, তাকে তো আমরা কোথাও খুঁজে পেলাম না। আমি তো সেইভাবে অবাক হচ্ছি যে মেয়েটা না বাপের বাড়ি গেছে না কোনো আত্মীয়র বাড়ি। অফিসার, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, বিশ্বাস করুন। মেয়েটা বেশি ঘুমালেও ঘুমাক, কিন্তু আমার চোখের সামনেই থাকুক। বিমল বাবু, আপনার স্ত্রীর যে অবস্থার কথা আপনি আমাকে জানিয়েছেন, এতে আমি এমন কিছু কেস দেখেছি যেখানে মানুষ ঘুমাতে ঘুমাতে এক সময় অদৃশ্য হয়ে যায়, এরপর তাকে আর কখনো ফিরিয়ে আনা যায় না। আপনার স্ত্রীর সাথেও এমন হয়েছে কিনা সেটা নিয়ে আশঙ্কায় আছি। এসব কথাবার্তা ইন্দিরা ঘরে বসে বসে শুনল। সে বলল, হুগো, এই যে আমি তোমার চোখের সামনে আছি, তুমি আমায় দেখতে পাচ্ছ না? আমি আর বেশি ঘুমাবো না, বিশ্বাস করো। আমাকে একবার দেখো না গো, একটাবার আমার দিকে তাকাও, একটাবার আমার কথার উত্তর দাও। বিমল বাবু, দেখুন তো, এখানে একজন বসে আছে বলে মনে হচ্ছে না? আরে হ্যাঁ, এই তো আমার ইন্দিরাকে একটু একটু করে দেখা যাচ্ছে। ইন্দিরা, ও ইন্দিরা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, শুনতে পাচ্ছি তোমায়। তোমার সব কথা আমি শুনতে পাচ্ছি। যে তুমি কি আমায় দেখতে পাচ্ছ? এই, আমায় শুনতে পাচ্ছ তুমি? এই তো ইন্দিরাকে পুরোপুরি দেখা যাচ্ছে। অফিসার, আপনি তো বললেন এরকম কেসে মানুষকে দেখা যায় না, তাহলে ফিরে এলো কি করে? হতে পারে উনি মনে মনে এই প্রতিজ্ঞায় করেছেন যে উনি এভাবে বেশি ঘুমাবেন না। যারা মন থেকে এমন প্রতিজ্ঞা করে তাদের আর কখনো অদৃশ্য থাকতে হয় না। আমাকে তুমি ক্ষমা করো গো, আমি আর এভাবে ঘুমাবো না। আমি এখন থেকে নিয়ম মাফিক জীবন চালাবো। প্রবাসের মাছ ধরার নেশা বড্ড বেশি। প্রায় প্রতিদিন বিকাল হলে তার পুকুর পাড়ে বসে মাছ ধরতেই হবে। তার মা ইন্দিরা প্রতিদিন তার ছেলের এমন নেশায় বুঁদ হয়ে থাকায় বেশ বিরক্ত। প্রভাস, তুই এখনো বসে বসে এখানে মাছ ধরছিস? প্রতিটা দিন একই কাজ করতে ভালো লাগে তোর? কেন মা, আমার তো ভালো লাগে। কি সুন্দর আমি এখানে চুপচাপ বসে মাছ ধরছি আর প্রকৃতি উপভোগ করছি। তুমিও বসে দেখো না, তোমারও ভালো লাগবে। আমার বাবু এত সময় নেই যে তোর পাশে বসে বসে মাছ ধরা দেখব। এই মাছ ধরার সময়টুকু তুই অন্য কাজেও তো খরচ করতে পারিস। বয়স তো আর কম হলো না। উপার্জন তো কিছুই করিস না সংসারের জন্য। জানিস তো তোর বাবা মারা গেছে গত বছরের পরে। আমি কোনো মতে তার সঞ্চয় থেকে সংসারটা চালাচ্ছি। তুই এভাবে মাছ ধরার নেশায় পড়ে থাকলে সংসার চালাবি কি করে? হ্যাঁ মা, আমি ঠিকই সংসার চালাতে পারবো, তুমি অত চিন্তা করো না তো। এখন আমাকে আমার মতো শান্তি মতো একটু কাজ করতে দাও।
তুই কোনো কাজই করিস না, শুধু অকাজ করে সময় নষ্ট করছিস। বিধাতা না করুক তোর সাথে আবার না কোনো মাছের বিয়ে দিতে হয়। তা ভালো বলেছো মা, মাছের সাথে বিয়ে করে পানিতে সংসার করব। তুমি প্রতিদিন বিকেল করে আমাদের সংসারটা দেখে যাবে। ইয়ার কি করিস না তো, ইয়ার কি করার মতো মেজাজ নেই আমার। এখন আমি বাড়ি যাচ্ছি, তুই সন্ধ্যায় কিছু নাস্তা নিয়ে বাড়িতে ঢুকবি। এই নে টাকা নে। ঠিক আছে মা। হে বিধাতা, ছেলেটাকে একটু সুবুদ্ধি দিও, এমন কিছু করো যেন তার মধ্যে সুবুদ্ধির উদয় হয়। একমাত্র তুমিই তাকে পরিবর্তন করতে পারবে। প্রায় বেশ কিছুক্ষণ বড়শিতে মাছ ধরার চেষ্টা করেও প্রভাস যখন বিফলে গেল, তখন সে বেশ কিছুটা বিরক্ত হয়েই উঠে দাঁড়ালো। কিছুটা কর্কশ কণ্ঠে বলল, দূর, সে কখন থেকে একটা মাছের আশায় বসে আছি, অথচ বড়শিতে মাছই উঠছে না। থাক, এখন আর বসে থেকেও লাভ নেই। আজকে হয়তো মাছেরা আমার সাথে অভিমান করেছে, আগামীকাল আবার আসবো। এখন যাই, কিছু গরম গরম নাস্তা করি, চিকনের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। তখন মায়ের বকুনি খেতে খেতে আমার দিন পার হয়ে যাবে। সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে বাড়ি ফেরার পথে পুকুরের সামনে দিয়ে আসার সময় প্রভাসের স্পষ্ট মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে। প্রবাস, ও প্রবাস, তুমি কি আমাকে ফেলেই চলে যাচ্ছ? কে 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 ডাকছে আমায়? আমি গো আমি। এই যে আমার জন্য প্রতিদিন এসে এখানে তুমি অপেক্ষা করো, সেই তোমার প্রিয়তমাই ডাকছি আমি তোমাকে। আরে অদ্ভুত তো, কে আপনি? সামনে এসে কথা বলুন। আর কে আমার প্রিয়তমা? আমি তো কাউকেই চিনি না। আমার নাম স্বর্ণকুড়ি, আমি এই পানিতেই থাকি। পানিতে থাকো মানে? কে তুমি? তুমি এরকম পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলে আমাকে দেখবে কিভাবে? ঘাট পেরিয়ে পানিতে এসে দেখো, আমি এখানে আছি। প্রভাস পুকুর ঘাট দিয়ে নেমে পানিতে পা ডুবিয়ে পানির দিকে তাকাতেই দেখতে পেল সোনালী রঙের একটি মাছ চকচক করছে। মাছটা তার দিকেই তাকিয়ে আছে বড় বড় চোখে। কিন্তু প্রভাস কোনো মানুষকে দেখতে না পেয়ে বলল, কি গো, কোথায় তুমি? দেখতে পাচ্ছি না তো। এই তো, তুমি আমাকে কি সুন্দর ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখছো পানির ভেতরে। এই তো আমি তোমায় দেখতে পাচ্ছি। পানির ভিতরে তো আমি একটা সোনালী রঙের মাছ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। যেই মাছটাকে দেখছো সেটাই তো আমি। মানে? তার মানে তুমি একটা মাছ? একদম ঠিক ধরেছো। প্রতিদিন আমি এই জলের নিচ থেকে তোমায় দেখি। তোমায় আমি বড্ড ভালোবাসি গো। আমায় বিয়ে করবে? পাগল হয়েছে নাকি? আমি কিনা মানুষ হয়ে একটা মাছকে বিয়ে করব? আর আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আর না হলে নিশ্চয়ই আমার নেশা এত বেশি বেড়ে গেছে যে আমি উল্টো পাল্টা দেখছি। না গো, তুমি কোনো স্বপ্ন দেখছো না, একদম সত্যি সত্যি দেখতে পাচ্ছো আমাকে। আমার শরীরটা বেশ খারাপ করছে, আমি আর এখানে থাকতে পারছি না, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তুমি এখন বাড়ি যাও। পরে আস্তে আস্তে ধীরে চিন্তা ভাবনা করে তোমার মাকে নিয়ে আমাকে এখান থেকে নিয়ে যেও। তাড়াহুড়ার কোনো কিছু নেই।
আমাকে এক্ষুনি বাড়ি ফিরে মাথায় বেশি করে পানি ঢালতে হবে। মায়ের কথাই ঠিক, আমি এত বেশি আসক্ত হয়ে গেছি যে এখন স্বপ্ন দেখছি একটা মাছ আমাকে বিয়ে করতে চাইছে। এমন হলে তো আমি একদিন পাগলই হয়ে যাব। প্রভাস তাড়াতাড়ি করে বাড়ি ফিরে বারান্দায় বসে মাথায় পানি ঢালতে শুরু করলো। প্রভাসের এমন অবস্থা দেখে ইন্দিরা দেবী বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি প্রভাসের সামনে দাঁড়িয়ে বললেন, কি রে খোকা, কি হয়েছে তোর? বাহির থেকে আসার পরে এভাবে মাথায় পানি ঢালছিস কেন? মা, আমার মাথাটা কেমন যেন করছে, আমি সব উল্টোপাল্টা জিনিস দেখছি। ওমা, কি হয়েছে বাবা? কি দেখেছিস তুই? মা জানো, আমি ওই পুকুর পাড় দিয়ে আসার সময় স্পষ্ট শুনতে পেয়েছি একটা মাছ পুকুরের ভিতর থেকে মেয়েলি কণ্ঠে আমার সাথে কথা বলছে। আমি কাছে যেতেই সেটা বললো সেটা নাকি আমি বিয়ে করতে চাই। বলো তো মা, আমি কি পাগল হয়ে গেছি না? হে বিধাতা, হে তুমি কি করলে? আমি তো শুধু আমার ছেলের ভালোর জন্য তাকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। তুমি তো দেখি তার মানসিক অবস্থাই বিগড়ে দিলে। ওকে এই অবস্থা থেকে তুমি রক্ষা করো বিধাতা, রক্ষা করো। মা, এখন আমি কি করব? ওই পুকুর পাড়ে গেলে তো ওই মাছটা প্রতিদিন আমাকে কথা শোনাবে। তুই তাহলে আর ওই পুকুর পাড়ে যাস না বাবা। আচ্ছা মা, একটা কাজ করলে কেমন হয়? ওই মাছটাকে একটা বালতিতে করে আমার বাড়ি নিয়ে আসি, এরপর তুমি ওটাকে বুঝিয়ে বলবে, তাহলে ও নিশ্চয়ই আর কথা ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই যদি এতে শান্তি পাস তাহলে আমি তাই করব। পরদিন প্রভাস একটা বালতিতে করে স্বর্ণকরী মাছটিকে তার বাড়িতে নিয়ে এলো। ইন্দিরা দেবী সেই মাছটির সাথে অনেকক্ষণ কথা বললেন, কিন্তু মাছটি নাছোড় বান্দা, সে প্রভাসকে না বিয়ে করে ছাড়বেই না। অবশেষে ইন্দিরা দেবী তার ছেলে প্রভাসকে বললেন, বাবা, যা দেখছি ও তো তোকে বিয়ে না করে ক্ষান্ত হবে না। তুই বরং বিয়েটা করেই ফেল। কিন্তু মা, তাই বলে একটা মাছের সাথে? আমি তো আর কোনো উপায় দেখছি না রে বাবা। থাকলে তো আমি তোকে এমন কথা বাপের জন্মেও বলতাম না। এবার তুই ভেবে দেখ, কেমন নেশা বাদিয়েছিলিস যে একটা মাছ তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। অগত্যা আর কোনো উপায় না পেয়ে প্রভাস স্বর্ণকরী নামের সেই মাছটিকেই বিয়ে করলো। কিন্তু মাছটিকে বিয়ে করার সাথে সাথেই হঠাৎ করে মাছটি একটি রূপবতী মেয়েতে রূপান্তরিত হলো। এ কি, এ তো দেখছি জলজান্ত নারী। ওমা, তাই তো। মাগো, তুমি কে? আমার নাম স্বর্ণকরী মা। আমি এতদিন এক ডাইনির অভিশাপে মাছ হয়েছিলাম, কিন্তু ডাইনি বলেছিল মাছের প্রতি প্রেম আছে এমন একটি মানুষকে বিয়ে করলে আমার অভিশাপ কেটে যাবে। আমি এতদিন এরকম একটা মানুষের জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছেলেকে দেখে আমি বুঝতে পেরেছি যে এটি সেই মানুষ যার কথা ডাইনি আমাকে বলেছিল। আমাকে ক্ষমা করবেন মা, এভাবে আপনার ছেলেকে বিয়ে করার জন্য। না না, আমার ছেলের মৎস্যপ্রীতির জন্য যে একটা মেয়ের জীবন বেঁচে গেল, এ তো আমার জন্য পরম সৌভাগ্য। এসো বৌমা, আমি তোমাকে এ বাড়ির বউ হিসেবে সাদরে গ্রহণ করলাম। এরপর থেকে স্বর্ণকরী, প্রভাস ও ইন্দিরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। প্রভাসেরও আগের থেকেও মাছ ধরার নেশা
কিছুটা কমে গেল।